আজ আমরা আমেরিকার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলবো, যা আমাদের মনকে কাঁপিয়ে দেয় এমন একটি সত্য। এটি শুনলে বুঝতে পারবেন মানুষ স্বার্থের জন্য কতটা নিষ্ঠুর হতে পারে, একটি জাতিকে ধ্বংস করার জন্য কতটা ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারে। এটি শুনে আমাদের শরীর কাঁপবে। এই গল্পটি দ্য গ্রেট আমেরিকান বাইসন ম্যাসাকার নিয়ে। আপনি কি বিশ্বাস করবেন যে 1800 সালের শুরুতে, অর্থাৎ মাত্র 200 বছর আগে, আমেরিকার ঘাসের মাঠে প্রায় 60 মিলিয়ন অর্থাৎ 6 কোটি আমেরিকান বাইসন স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। তাদের বাফেলো বলা হতো। তাদের সংখ্যা এত বিপুল ছিল যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলে মাটি কাঁপত। তাদের পায়ের শব্দ শত শত মাইল দূর থেকে শোনা যেত। কখনো কখনো একটি পাল সামনে থেকে যেতে শুরু করলে পুরো পাল অতিক্রম করতে কয়েক দিন লাগত। আকাশ থেকে দেখলে মনে হতো পৃথিবীতে কালো নদী প্রবাহিত হচ্ছে। এটি ছিল একটি অপূর্ব দৃশ্য। কিন্তু মাত্র 80 বছর পরে 1880 শেষের দিকে সেই 6 কোটি বাইসনের সংখ্যা কতটা কমে গিয়েছিল জানেন? মাত্র 300 থেকে 400-এ নেমে এসেছিল। 6 কোটি কোথায়, 400 কোথায়? সেই 6 কোটি প্রাণী কোথায় গেল? কেন তাদের হত্যা করা হয়েছিল? এটি কি শুধু শিকারের জন্য হয়েছিল, নাকি এর পিছনে ইতিহাসের বইয়ে সম্পূর্ণ বলা হয়নি এমন একটি ভয়ঙ্কর বৃহৎ গণহত্যার ষড়যন্ত্র ছিল? এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এটি শুধু প্রাণীদের গল্প নয়, এটি মানুষের গল্প। পরিবেশ ধ্বংসের ছদ্মবেশে ঘটে যাওয়া একটি জাতি নির্মূলের গল্প। এই বাইসনরা আমেরিকান মাঠের শুধু প্রাণী ছিল না, তারা ছিল সেই অঞ্চলের আত্মা। বিশেষ করে সেখানে হাজার হাজার বছর ধরে বসবাসকারী লক্ষ লক্ষ স্থানীয় উপজাতি ছিল। তাদের নেটিভ আমেরিকান বলা হয়। তাদের মধ্যে লাকোটা, সিউ, শায়েন, আরাপাহ, কিউয়া, কোমাঞ্চি ইত্যাদি উপজাতিদের জন্য এই বাইসন শুধু প্রাণী ছিল না, তাদের কাছে এটি ঈশ্বরের মতো। তাদের জীবন সম্পূর্ণভাবে বাইসনের চারপাশে ঘুরত, অর্থাৎ তাদের খাদ্য বাইসনের মাংস থেকে আসত। শীতকালে সঞ্চয়ের জন্য তারা এটি শুকিয়ে জার্কি নামে এক ধরনের খাদ্য তৈরি করত। তারা যে পোশাক পরত তা বাইসনের চামড়া থেকে আসত। তারা যে বড় বড় টিপি নামে তাঁবুতে বাস করত তা বাইসনের চামড়া দিয়ে সেলাই করা হতো। সেই চামড়া এত মজবুত ছিল যে ভয়ঙ্কর ঝড়, ঝঞ্ঝা, তুষার ঝড়ও সহ্য করতে পারত। তাদের অস্ত্র সরঞ্জাম বাইসনের হাড় ও শিং থেকে তৈরি হতো। তীর, অস্ত্র, সূচ, ছুরি, কুড়াল সবই সেই হাড় থেকে। এমনকি রান্নার জন্য জ্বালানিও বাইসনের গোবর থেকে আসত। সেই মাঠে বড় গাছ ছিল না, তাই শুকনো গোবরই ছিল তাদের আগুন। তাদের দড়ি, সুতো বাইসনের শিরা থেকে আসত। তারা যে পানির পাত্র ব্যবহার করত তা বাইসনের পেটের অংশ থেকে তৈরি। বাইসনের শিং কাপ হিসেবে ব্যবহার করত। শুধু তাই নয়, তাদের আধ্যাত্মিক জীবনও বাইসনের চারপাশে ঘুরত। অর্থাৎ সাদা বাইসন জন্মালে তা ঈশ্বরে প্রেরিত সংকেত বলে মনে করত। তাদের প্রার্থনা, উৎসব সবই বাইসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হতো। তারা নিজেদের বাইসনের লোক বলে গর্বের সাথে ডাকত। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্থানীয় আমেরিকানরা বাইসন শিকার করত, কিন্তু কখনো ধ্বংস করেনি। তারা যতটা প্রয়োজন ততটাই শিকার করত। একটি বাইসন মারলে তার শরীরের প্রতিটি অংশ ব্যবহার করত, কিছুই অপচয় করত না। মারার আগে বাইসনের আত্মার কাছে ক্ষমা চেয়ে কৃতজ্ঞতা জানাত। এটি ছিল তাদের সংস্কৃতি। বাইসন থাকলে তারা স্বাধীনভাবে, স্বাতন্ত্র্যভাবে, কারোর ওপর নির্ভর না করে বাঁচত। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আমেরিকায় যারা এখন আমেরিকান, তারা আসল আমেরিকান নয়। একসময় ইউরোপ থেকে অভিবাসিত ব্রিটিশরা আমেরিকাকে নিজেদের দেশ বানিয়েছে। তার জন্য ইউরোপের সাথে যুদ্ধ করেছে। একেই আমেরিকান সিভিল ওয়ার বলা হয়। 1860-এর দশকে আমেরিকান সিভিল ওয়ার শেষ হয়। এখন আমেরিকানদের দৃষ্টি সম্পূর্ণ পশ্চিমে পড়ে। অর্থাৎ শুরু থেকেই তাদের ম্যানিফেস্ট ডেস্টিনি নামে একটি চিন্তা দৃঢ় ছিল। অর্থাৎ আটলান্টিক মহাসাগর থেকে প্যাসিফিক মহাসাগর পর্যন্ত পুরো মহাদেশ দখল করা ঈশ্বরের দেওয়া অধিকার। তাই নতুন ভূমি দখল করতে, পূর্ব উপকূলকে পশ্চিম উপকূলের সাথে যুক্ত করতে তারা একটি পরিকল্পনা করল। সেটি কি? এই দুটির মাঝে একটি রেলপথ বসালে পশ্চিম অঞ্চলে মানুষ গিয়ে স্থায়ী হতে পারবে বলে ভাবল। তখনই ট্রান্সকন্টিনেন্টাল রেলরোড নির্মাণ হয়। তার অংশ হিসেবে প্রায় 3000 কিমি ট্র্যাক নির্মিত হয়। কিন্তু এই রেলরোডটি বাইসনের লোকদের হৃদয়ের উপর দিয়ে যাওয়া একটি লোহার পথের মতো ছিল। স্থানীয় আমেরিকানরা একে আয়রন স্নেক বলতো। এটি তাদের ভূখণ্ড ছিন্ন ভিন্ন করবে বলে ভয় পেত। যেমন ভেবেছিল তেমনই হলো। এই রেলপথ 6 কোটি বাইসনের পালকে ভৌগোলিকভাবে দুভাগে বিভক্ত করল, উত্তর পাল ও দক্ষিণ পাল। তার চেয়েও গুরুত্বপূর্ণ, এই ট্রেনে পূর্ব থেকে লক্ষ লক্ষ সৈন্য, রেলরোড শ্রমিক, নতুন করে স্থায়ী হতে চাওয়া লোক এবং অর্থের লোভী শিকারীরা পশ্চিম অঞ্চলে যেত। আর এখানেই আসল গণহত্যা শুরু হয়।
প্রথমে এটি অর্থের জন্য শুরু হয়, অর্থাৎ সেই সময় বাইসনের চামড়ার শিল্প চামড়ার জন্য পূর্ব আমেরিকা ও ইউরোপে প্রচুর চাহিদা বেড়েছিল। মেশিন বেল্ট, বুট, কোট তৈরির জন্য সেই চামড়া অসাধারণ ছিল। প্রতি চামড়ায় $3 থেকে $5 পাওয়া যেত। সেটি সেই সময় অনেক বড় অর্থ। অর্থের গন্ধ পেয়ে শিকারীরা হাজার হাজার সংখ্যায় পশ্চিমে আসতে শুরু করল। এটি সাধারণ শিকার ছিল না, এটি ছিল একটি হত্যাকাণ্ড। সেখানে রেলপথ বসানো শ্রমিকদের খামানোর জন্য প্রতিদিন শত শত বাইসন মারা হতো। কিন্তু এটি ছিল শুধু শুরু। নতুন রেলে যাত্রীরা জানালা থেকে বন্দুক দিয়ে মজার জন্য বাইসন গুলি করে মারত। এটি তাদের কাছে এটি খেলা হয়ে গিয়েছিল। ট্রেন থামিয়ে হাজার হাজার সংখ্যার পালের ওপর শার্পস রাইফেল নামে শক্তিশালী বন্দুক দিয়ে গুলি চালাতো। সেই বন্দুকগুলো অনেক দূর থেকেও বাইসন মারতে সক্ষম ছিল। আর একজন শিকারী এক জায়গায় বসে ঘন্টার মধ্যে 100 থেকে 200 বাইসন মেরে ফেলত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো স্থানীয় আমেরিকানরা একটি বাইসনের প্রতি অংশ অপচয় না করে ব্যবহার করত। কিন্তু এই নতুন শিকারীদের শুধু চামড়া দরকার ছিল, আর বাইসনের জিভকে সুস্বাদু খাদ্য বলে মনে করত। তারা চামড়া ছাড়িয়ে নিয়ে যেত আর কোটি কোটি টন মাংস সেখানেই পচতে ছেড়ে দিত। ফলে কয়েক বছরের মধ্যে আমেরিকার মাঠ পুরো পচা বাইসনের লাশ ও হাড়ে ভরে গেল। সেই গন্ধ শত শত মাইল দূর থেকে আসত। শুকিয়ে গেলে সেই হাড় সংগ্রহ করে ট্রেনে পূর্বে পাঠাতো। সেখানে সার বা প্লাস্টিকের মতো জিনিস তৈরিতে ব্যবহার হতো। একসময় জীবন্ত মাঠ এখন একটি বড় কবরস্থানে পরিণত হলো। কিন্তু গল্প এখানে থামে না। এটি শুধু অর্থের লোভে হওয়া ধ্বংস নয়, এখানেই লুকানো ইতিহাস লুকিয়ে আছে। এখানেই এই হত্যাকাণ্ড একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রে পরিণত হয়। 1860-70-এর দশকে আমেরিকান সরকার তাদের সেনাবাহিনী স্থানীয় আমেরিকানদের সাথে যুদ্ধ করছিল। কিন্তু তাদের পরাজিত করা খুব কঠিন ছিল, কারণ স্থানীয় আমেরিকানরা বিশ্বের সেরা গেরিলা যোদ্ধা। তাদের ভূমি সম্পর্কে পূর্ণ জ্ঞান ছিল বলে তারা বাইসন শিকার করে স্বাধীনভাবে ঘুরে আমেরিকান সেনাবাহিনীর হাত থেকে বেঁচে বজ্রপাতের মতো আক্রমণ করত। তাদের খাদ্যের অভাব ছিল না, পোশাকের অভাব ছিল না, কারণ তারা যেখানেই যেত 1-2টি বাইসন শিকার করে খেয়ে বাঁচত। আমেরিকান সেনাবাহিনী তাদের ধরার চেষ্টা করলে তারা দ্রুত পালাতো। আমেরিকান সেনাবাহিনী সেই মাঠে খাদ্য পাওয়া যেত না, কিন্তু এই স্থানীয় আমেরিকানদের কাছে বাইসনের মাংস ছিল। তখনই আমেরিকান সামরিক জেনারেলদের একটি নিষ্ঠুর চিন্তা আসে। এটি সামরিক ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য কৌশলগুলির একটি। আমরা এই স্থানীয় আমেরিকানদের পরাজিত করতে পারি, কিন্তু তাদের জীবনের ভিত্তি ধ্বংস করলে আমরা ইন্ডিয়ানদের সাথে কেন লড়ব? তাদের ঈশ্বর, তাদের খাদ্য, তাদের ঘর, তাদের পুরো জীবন মেরে ফেললেই হলো না। বাইসন না থাকলে ইন্ডিয়ান থাকবে না। ইন্ডিয়ান মানে স্থানীয় আমেরিকানদের রেড ইন্ডিয়ান বলা হতো। এটি ছিল একটি ভয়ঙ্কর সামরিক কৌশল। এটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের কাগজে লেখা হয়নি, কিন্তু আমেরিকান সেনাবাহিনী তখন শিকারীদের ঢালাওভাবে মারতে সিদ্ধান্ত নেয়। সেই সময়ের সিভিল ওয়ারের নায়ক জেনারেল উইলিয়াম টি শারম্যান একটি কথা বলেছিলেন, সেই ইন্ডিয়ানরা বাঁচতে চাইলে বাইসন দরকার, কিন্তু তাদের বেঁচে থাকা আমাদের পছন্দ নয়। তাই সেই বাইসনও বেঁচে থাকা উচিত নয় বলে স্পষ্টভাবে বলেছিলেন। একজন আর্মি কর্নেল আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন, প্রতি বাইসন মারুন, প্রতি বাইসন মরলে একজন ইন্ডিয়ান অদৃশ্য হয়ে যায়। এটি কথায় থেমে থাকেনি। আমেরিকান সেনাবাহিনী এই শিকারীদের বিনামূল্যে গোলাগুলি সরবরাহ করেছে। রেলওয়ে কোম্পানিগুলো এই শিকারীদের বিনামূল্যে নিয়ে গিয়ে বাইসনের কাছে ছেড়ে দিত। এটি শুধু শিকার ছিল না, এটি ছিল একটি সংগঠিত গণহত্যা, অর্থাৎ সিস্টেমেটিক এক্সটারমিনেশন। পরিবেশ ধ্বংস করে একটি জাতি ধ্বংসের পরিকল্পনা, একেই জেনোসাইড বলে। আমেরিকান সরকারের সমর্থনে শিকারীরা উন্মাদ হয়ে উঠল। তাদের অর্থ আসছে, সরকারের সমর্থন আছে, তারা প্রতিদিন হাজার হাজার, বছরে লক্ষ লক্ষ বাইসন মারতে শুরু করল। দক্ষিণ পাল পুরোপুরি বিলুপ্ত হতে মাত্র 4 বছর লেগেছিল। 1874 থেকে 1878 পর্যন্ত প্রায় 3 থেকে 4 কোটি বাইসন মারা হয়েছে। তারপর সব শিকারী উত্তর পালের দিকে গেল। সেখানেও মাত্র 2 বছরে সেই পালও ধ্বংস করল। প্রকৃতিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করলে তার প্রভাব কেমন হয় জানেন তো? ফলাফল কল্পনার চেয়েও ভয়ঙ্কর ও দ্রুত এসেছিল। 1880 সাল নাগাদ বাইসন প্রায় বিলুপ্ত হয়ে গেল। 6 কোটি থেকে কয়েকশোতে নেমে এলো। সেই মাঠে হঠাৎ নীরবতা নেমে এলো। সেই পায়ের শব্দ থেমে গেল। সেই কালো নদী শুকিয়ে গেল। তাদের ওপর নির্ভরশীল স্থানীয় আমেরিকানদের অবস্থা কি হলো? তাদের ঈশ্বর অদৃশ্য হয়ে গেল, তাদের জীবিকা চলে গেল, তাদের ঘর ভেঙে পড়ল, তাদের পোশাক ছিঁড়ে গেল। সেই মাঠে অভূতপূর্ব দুর্ভিক্ষ এলো। একেই দ্য গ্রেট স্টারভেশন বলে। লক্ষ লক্ষ মানুষ যারা একসময় গর্ভের সাথে স্বাধীনভাবে শক্তিশালীভাবে বেঁচেছিল,
এখন ক্ষুধায় মরতে শুরু করল। 1883-84 শীতে হাজার হাজার মানুষ ক্ষুধা ও ঠান্ডায় মারা গেল। তাদের খাওয়ার কিছু ছিল না। তাদের সন্তানরা তাদের চোখের সামনে ক্ষুধায় মরছিল। সেই মহান স্থানীয় আমেরিকানরা, যারা আমেরিকান সেনাবাহিনীকে দশকের পর দশক কাঁপিয়েছিল, কোমাঞ্চি যোদ্ধা, লাকোটা যোদ্ধা, এখন তাদের লড়াই করার শক্তি নেই। তাদের ঘোড়া ক্ষুধায় মরে গেল। তাদের পরিবার ক্ষুধায় মরছে। এখন তাদের আর কোনো পথ নেই। তাদের স্বাধীনতা, তাদের সংস্কৃতি, তাদের সাহস সবই সেই ক্ষুধার সামনে হার মানল। তাদের সন্তানদের বাঁচাতে তারা অস্ত্র ফেলে দিয়ে ধীরে ধীরে হেঁটে আমেরিকান সরকারের তৈরি রিজার্ভেশন নামে ছোট ক্যাম্পে গিয়ে সরকারের দয়ায় ফেলা ময়দার রুটির টুকরোর জন্য হাত বাড়ালো। ফলে আমেরিকান সরকার জয়ী হলো। তারা যুদ্ধে জিতেনি, তারা বন্দুক দিয়ে জিতেনি, কিন্তু তারা একটি জাতি ধ্বংস করে একটি মানবজাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তাদের আত্মসম্মান মেরে ফেলেছে। এটি জয় নয়, এটি ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য নিষ্ঠুর ষড়যন্ত্র। এটি একটি জাতিকে হাঁটু গেড়ে বসানোর সবচেয়ে বড় জেনোসাইডের গল্প। আর সেই বাইসনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। কিছু প্রাণীপ্রেমীর কারণে ইয়েলোস্টোনের মতো পার্কে সেই কয়েকশো বাইসন রক্ষা করা হয়েছে। এখন তাদের সংখ্যা কয়েক লক্ষে পৌঁছেছে। কিন্তু সেই 6 কোটির সংখ্যা, সেই স্বাধীনতা, সেই বাইসনের সাথে বিলুপ্ত হয় একটি জাতির সংস্কৃতি কখনো ফিরে আসবে না। এই গল্প আমাদের কি শেখায়? ক্ষমতা, ভূমি, অর্থের জন্য মানুষ যে কোনো কিছু করতে পারে তা দেখায়। একটি জাতি ধ্বংস করতে হলে সৈন্য দিয়ে লড়াই করতে হবে না। তাদের সংস্কৃতি, তাদের জীবিকা, তাদের পরিবেশ ধ্বংস করলেই হলো। এই ইতিহাস তা প্রমাণ করেছে। ব্রিটিশরা আমাদের দেশসহ অন্যান্য দেশে যা করেছে তাও একই। এটি শুধু প্রাণী শিকারের গল্প নয়, এটি একটি জাতিকে হাঁটু গেড়ে বসানোর সবচেয়ে বড় জেনোসাইডের গল্প। ইতিহাসে লুকানো, আমাদের সম্পূর্ণ বলা হয়নি এমন একটি অন্ধকার গল্প। তাই এই ভিডিও সম্পর্কে আপনারা কি ভাবছেন নিচে কমেন্টে বলুন। আর যদি এই ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন।